লেখক পলাশ হালদারের অনাত্মীয়। মা, তাড়াতাড়ি নাও, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, এই হয়ে গেছে। শোভাদেবী ছেলের টিফিন বক্স গুছিয়ে দিয়ে মিনতির সুরে বলেন, রাগ করিস না বাবা, আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নিস, কাল থেকে আর হবে না। কেন, আজ আবার রুটি পুড়িয়ে ফেলেছ? দুটো দিলেই হবে মা, বেশি দিতে হবে না। না রে, রুটি ঠিক আছে, তরকারিতে লবণটা একটু বেশি হয়ে গেছে, মনে হয় দুবার দিয়ে ফেলেছি। অপরাধীর মতো মাথা নিচু করে থাকেন স্নেহময়ী জননী। তিনি জানেন তার হাতের রান্না ছাড়া তার শোভন বাইরের কোথাও কিছু খাবে না। তবুও আজকাল কেন যে রোজ রোজ কিছু না কিছু ভুল হচ্ছে কে জানে। মা অন্তঃপ্রাণ শোভন বলে, মা, কি ব্যাপার বলো তো তোমার? আজকাল কি মোবাইলে একটু বেশি সময় দিচ্ছ? তা ভালো, তোমার সময়টা ভালো কাটলেই হলো, তোমার খুশিতেই আমি খুশি। আমার মা তো আর একাকিত্বে ভোগে না। মাকে আদর করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় শোভন। শোভাদেবী চেয়ারে বসে ভাবতে থাকেন, তার কি হলো? কোনোদিন রুটি পুড়ে যাচ্ছে, কোনোদিন চায়ে চিনি দিতে ভুলছেন, কোনোদিন দুধ উতলে ওভেন নিভিয়ে দিচ্ছে, কিন্তু কেন? এমন তো আগে হতো না। কয়েক মাস আগেও সব ঠিক ছিল। আসলে তিনি নিজেও জানেন এর জন্য দায়ী শচীন বাবু। নিঃসঙ্গ শোভাদেবীর সময় কাটানোর জন্য ছেলে শোভন অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিল মাস 6 আগে। শুধু তাই নয়, মায়ের হাতে ধরে শিখিয়ে দিয়েছিল তার ব্যবহার। ফেসবুক, হোয়াটসঅ্যাপও ডাউনলোড করে দিয়েছিল। শিক্ষিতা শোভাদেবী শিখতেও বেশি সময় নেননি। অফিস থেকে ফিরে শোভন যখন দেখে তার মা মোবাইল নিয়ে পড়ে আছে, তখন সে মনে মনে হাসে, খুশিও হয়। আজকাল আর শোভাদেবী ছেলের অতিরিক্ত মোবাইল ঘাঁটা নিয়ে কিছু বলেন না, কারণ তিনি নিজেও মোবাইলের প্রেমে পড়ে গেছেন। মাস 3 আগে শোভাদেবীর ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, নাম সঞ্জয় বসাক, তবে প্রোফাইলে ছবি ছিল শচীন তেন্ডুলকারের। তিনি অ্যাকসেপ্টও করেন। তারপর থেকে প্রতিদিন ভদ্রলোক ইনবক্সে শুভ সকাল ও শুভরাত্রি বার্তা পাঠাতে থাকেন। শোভাদেবী মনে মনে তাকে শচীন নামেই চেনেন, কারণ সঞ্জয় নামটা তার ভালো লাগে না। তাছাড়া ভদ্রলোকের প্রোফাইলে শচীনের ছবিটা সবসময় তার চোখে ভাসে। ধীরে ধীরে বার্তার দৈর্ঘ্য ও বিষয়বস্তু পাল্টাতে থাকে, কিন্তু সেই আলাপচারিতার মধ্যে কদর্য কিছু না থাকায় শোভাদেবীও প্রত্যুত্তর দিতে থাকেন। পরস্পরকে চিনতে বা জানতে খুব বেশি সময় লাগেনি। আসলে শচীনবাবু অর্থাৎ সঞ্জয় বসাক একটি বৃদ্ধাশ্রমের আবাসিক। বয়স মোটামুটি 60-এর কাছাকাছি। বিপত্নিক ভদ্রলোক, ছেলে বৌমার সংসারে গলগ্রহ হয়ে থাকতে চাননি বলেই চলে এসেছিলেন ওই বৃদ্ধাশ্রমে। টাকা পয়সার অভাব তার ছিল না, অভাব ছিল সঙ্গী সাথীর, মনের কথা শোনার মানুষের। তাই ফেসবুক জগতে খুঁজতে থাকেন কথা বলা ও শোনার মতো মানুষ। নারী পুরুষ নির্বিশেষে সবার সাথে তিনি মন খুলে প্রাণের কথা বলতে থাকেন। কেউ কেউ তাকে পাগল ভেবে কিছুদিনের মধ্যেই দূরত্ব বাড়িয়ে নেন, আবার কেউ কেউ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যান। এভাবেই একদিন শোভাদেবীর সাথে বন্ধুত্বের বন্ধনে বাধা পড়েন শচীন বাবু। আজকাল সময় পেলেই শচীনবাবু ও শোভাদেবী পরস্পরের সঙ্গে ফোনে গল্প করেন। কি বিষয়ে কথা বলেন, কি যে বলেন, তার কোনো মাথা মুন্ডু থাকে না। তবুও কথা হয়, ঘন্টার পর ঘন্টা কথা হয়। দুজন দুজনের সব কথা শুনেছেন। শচীনবাবুর সব আছে, তবুও বৃদ্ধাশ্রমে তার দিন কাটে, এটা মানতে কষ্ট হয় শোভাদেবীর। সেদিক দিয়ে শোভন তার মাকে খুব যত্ন করে, ভালোবাসে, এটা ভেবেই খুশি হন শচীনবাবু। দুজন দুজনের সুখে শান্তি পান, দুঃখে কষ্ট পান। কিভাবে যে দূরে থেকেও তারা মনের এত কাছাকাছি চলে এলেন তা তারা নিজেরাও জানেন না। কেউ কাউকে কোনোদিন সামনে থেকে দেখেননি, কারো কাছে কারো কিছু চাওয়ারও নেই, তবুও যেন দুজন দুজনের কত আপন, কতদিনের চেনা আপনজন। আসলে ভালোবাসা যেখানে নিঃস্বার্থ হয়, মনের হদিশ পাওয়া মনে হয় সহজ হয়ে যায়। এখন প্রাত্যহিক কাজকর্ম সারা হয়ে গেলেই শোভাদেবী অপেক্ষা করেন বন্ধুর ফোনের। কোনো দিন ছেলের অফিস যাওয়ার আগে রান্না করার সময় চলে আসে ফোন। কথা বলতে বলতে ভুল হয়ে যায় কাজে। শোভন ভাবে মা হয়তো ফেসবুকের নেশায় ভুল করে ফেলছে, কিন্তু শোভাদেবী কিছুতেই ভেবে পান না শচীনবাবু কেন ধীরে ধীরে তার সমগ্র সত্তা দখল করে নিচ্ছেন। এতদিন তার পৃথিবীতে শোভন ছাড়া তো আর কেউ ছিল না। তাহলে কি তিনি কোনো পাপ করছেন?
শোভনের প্রতি কি অন্যায় করছেন? মনে মনে ভাবলেন শোভনকে তিনি সব বলবেন। ছেলের মতটাও জানা দরকার। এভাবে কি ফেসবুকের মতো ফেক দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত? বলবো বলবো করে বলা আর হয়ে ওঠে না। একটা অজানা সংকোচ শোভা দেবীকে পিছন থেকে টেনে ধরে। একদিন শোভন অফিস থেকে ফিরে হাসতে হাসতে বলে, কি ব্যাপার বলো তো মা, আজকাল যখনই তোমাকে ফোন করি তখনই তুমি ব্যস্ত, প্রেম টেম করছো নাকি? বলেই হাসিতে ফেটে পড়ল। শোভনের স্বভাবই এমন, যে কোনো বিষয় নিয়ে মায়ের সঙ্গে মজা করে। তার মা তার সবচেয়ে কাছের বন্ধু। শোভা দেবীও ছেলের সাথে সব রকম কথা বলেন। মা ও ছেলে দুজন দুজনের একমাত্র খোলা জানালা। ছেলের কথা শুনে শোভা দেবী বললেন, কেন, তোর অসুবিধা আছে? সুবিধা অসুবিধা দুটোই আছে। কিরকম? সুবিধা হলো আমি আমার মাকে আবার বিয়ে দিতে পারবো, আর অসুবিধা হলো আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে। বলেই একগাল হেসে দিল। ওরে শয়তান ছেলে, মাকে এইসব কথা বলা? ছেলের কানটা ধরে জোরে পাকিয়ে দিলেন। আহ ছাড়ো না মা, লাগছে। বলেই মাকে পাজা করে কোলে তুলে নিল। ছেলের কোল থেকে চিৎকার করতে লাগলেন, ওরে নামা বাবা নামা, পড়ে যাবো যে। সেদিনই ছেলেকে খেতে দিতে দিতে শোভা দেবী বললেন, জানিস শোভন, আমার না একটা বন্ধু হয়েছে। কোথায়? ফেসবুকে। সে তো আমারও আছে, তা প্রায় 2000-এর ওপর। আরে না রে বাবা, সেরকম নয়, খুব ভালো বন্ধু। ভালো বন্ধু মানে? মানে খুব ভালো বন্ধু। লোকটা না খুব ভালো, তবে বড্ড অসহায়, ভীষণ একা। তুমি কি করে জানলে? ওনার সাথে কথা বলতে গিয়েই তো রান্নায় সব ভুল হয়ে যায়। তুই যখন ফোন করিস তখন তো ওনার সাথেই গল্প করি। শোভন চোখ দুটো বড় বড় করে বলে, মা ব্যাপারটা কি বলো তো? তুমি সত্যি সত্যি ওনার? ধুর পাগল ছেলে, আমার কি আর সেই বয়স আছে? আর উনি তো পরপারে পা বাড়িয়েই আছেন। এসব কথা বলে ওনাকে অসম্মান করিস না বাবা। সে আমি জানি, আমি তোমাকে চিনি মা, অন্য কাউকে চেনার কোনো দরকার নেই। আমি জানি আমার মা কোনো ভুল করতে পারে না। আর তুমি যখন কাউকে বন্ধু বলছো তখন তার তো কিছু বিশেষত্ব থাকবেই। কিন্তু আমার তো মাঝে মাঝে ভয় করে বাবা। কিসের ভয় মা? সমাজ সংসারের। তুমি যদি মন থেকে কাউকে বন্ধু ভাবো তাহলে সেই বন্ধুত্ব রক্ষার দায়ও তোমার। বন্ধু আমরা অনেকেই পাই, কিন্তু সবাই রক্ষা করতে পারি না। তোর কথা শুনে আমার মনের দ্বন্দ্ব কেটে গেল বাবা। তোকে আর 2টো রুটি দিই? 2টো নয়, আর একটা দাও। শোভা দেবীর মনের দ্বিধা দ্বন্দ্ব সব দূর হয়ে গেছে। শচীন বাবুর সাথে কথা বলার সময় মনে থাকে না মানুষটার সাথে কয়েক মাসের আলাপ। তার অনুরোধে শচীনবাবু প্রোফাইলে নিজের ছবি দিয়েছেন, কিন্তু তবুও শোভা দেবীর কাছে সঞ্জয়বাবু হতে পারেননি। শচীনবাবুই থেকে গেছেন। কদিন ধরে শচীনবাবুর শরীরটা ভালো যাচ্ছে না। প্রতিদিন শোভা দেবীকে বলেন, একটা অনুরোধ করব, রাখবেন? কি বলুন? না থাক, পরে সময় হলে বলবো। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। শচীনবাবু কিছুতেই মনের ইচ্ছাটা প্রকাশ করতে পারলেন না। শেষে একদিন বললেন, আমার হঠাৎ করে যদি কিছু হয়ে যায় আপনি আসবেন তো শেষ দেখাটা দেখতে? এসব কি কথাবার্তা? এগুলো শুনতে কিন্তু ভালো লাগে না। না মানে আমি জানি আমার ছেলে বৌমা কেউ আসবে না, কিন্তু আমার মুখাগ্নি। ওসব কথা ছাড়ুন তো। আগামী পরশু রবিবার ছেলেকে নিয়ে আমি আপনাকে দেখতে আসছি। সত্যি বলছেন? আপনি আসবেন? আপনার শোভন আসবে? মিথ্যা আশ্বাস আমি দিই না, আমি ছেলেকে নিয়েই যাব। আপনার ও আপনার ছেলের কাছে আমার একটা প্রার্থনা আছে। কি? সেটা এখন বলতে চাই না, আমি চলে যাবার পর জানতে পারবেন। আবার সেই কথা? এবার কিন্তু ফোনটা কেটে দেব। শুনতে হয়তো খারাপ লাগছে, তবে এটাই সত্যি যে আমার সময় ফুরিয়ে আসছে। তবে আপনাদের কাছে খুব বেশি কিছু দাবি করব না। সে রাতে আর বেশি কথা হয়নি। পরের দিন সকালে শোভা দেবী রান্না শেষ, শোভনকে খেতে দিয়ে তার টিফিন বক্স গুছিয়ে দিচ্ছেন। এমন সময় বেজে উঠল শোভা দেবীর ফোন। শোভন হাসতে হাসতে বলল, মা তোমার বন্ধুর ফোন। তুই কি করে বুঝলি? আমি আর উনি ছাড়া তোমাকে ফোন করার মতো কে আর আছে মা? তা যা বলেছিস। তাড়াতাড়ি হাত ধুয়ে এসে ফোনটা ধরার আগেই কেটে গেল। মিসড কলটা দেখে শোভা দেবী বললেন, এটা তো শচীনবাবুর নম্বর নয় রে খোকা।
মনে হচ্ছে তো এটা ল্যান্ডলাইন নম্বর। কই দেখি। শোভন ফোনটা ধরতেই আবার রিং হতে শুরু করলো। নম্বর দেখে বলল, হ্যাঁ তাই তো, দাঁড়াও ফোনটা ধরে দেখি কে কল করছে। হ্যালো, এটা কি শোভা দেবীর নম্বর? হ্যাঁ, আমি ওনার ছেলে বলছি। আপনি কে বলছেন? আমি আশ্রয় বৃদ্ধাশ্রম থেকে বলছি, ওনাকে একটু দেবেন? হ্যাঁ। মাকে ফোনটা দিয়ে বলল, তোমাকে চাইছেন বৃদ্ধাশ্রম থেকে। শোভা দেবী ফোনটা কানে ধরে বললেন, হ্যালো, কে বলছেন? শচীনবাবু? আগে না ম্যাডাম, উনি গত রাতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কি বলছেন আপনি? এ হতে পারে না। গতকাল রাতে উনি আমার সাথে কথা বলেছেন। আতকে উঠলেন শোভা দেবী, তারপর কান্নায় ভেঙে পড়লেন। এ হতে পারে না, এটা কেমন করে হয়? মাকে কাঁদতে দেখে শোভন এগিয়ে এসে বলল, কি হয়েছে মা, কার কি হয়েছে? শোভা দেবীর হাত থেকে ফোনটা নিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন তো। গতকাল রাতে ঘুমের মধ্যে ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সে কি, ওনার বাড়িতে খবর দিয়েছেন? ওনার ছেলেকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা কেউ আসবেন না জানিয়ে দিয়েছেন। তাহলে উপায়? সঞ্জয়বাবু আপনার মায়ের নামে একটি চিঠি লিখে রেখে গেছেন। আমাদেরকেও একটা অনুরোধ করে চিঠি রেখে গেছেন। আপনারা না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারছি না। আপনাদের চিঠি আপনাদের হাতে তুলে দেওয়ার পর আপনাদের মতামত নিয়ে পরবর্তী কার্য সম্পন্ন করা হবে। ঠিক আছে, আমরা আসছি, ঠিকানাটা বলুন। পাশ থেকে শোভা দেবী বললেন, আশ্রয় 113 হরেন মুখার্জি রোড, কলকাতা 16। মাকে নিয়ে শোভন বেরিয়ে পড়ল আশ্রয়ের উদ্দেশ্যে। প্রাণ খোলা ছেলেটা হঠাৎ করে যেন নিশ্চুপ হয়ে গেছে। সব সময় হাসি খুশিতে মেতে থাকা শোভা দেবী কিছুতেই চোখের জলকে বাগিয়ে আনতে পারছেন না। এক অদেখা অজানা অনাত্মীয়ের জন্য মা ও ছেলে দুজনেই যেন শোকে বিহ্বল হয়ে পড়েছে। যে সমাজে নিজের ছেলে বৌমা মৃত বাবার লাশ ফিরিয়ে নিতে বা পারলৌকিক কাজ সম্পন্ন করতে অস্বীকার করে, সেই সমাজেরই এক বিধবা মহিলা ও তার সন্তান স্বেচ্ছায় এগিয়ে চলেছে এক মৃত ব্যক্তির শেষ ইচ্ছা পূরণ করতে। এটা লজ্জা না গর্বের তা গবেষণার বিষয়। ঘণ্টা দুয়েকের মধ্যে আশ্রয়ে পৌঁছে শোভাদেবী দেখলেন তখনও পর্যন্ত তার শচীনবাবু শয্যায় অন্তিম শয়নে শায়িত আছেন। নিজের পরিচয় দিতেই আশ্রয় কর্তৃপক্ষ শোভাদেবীর হাতে তুলে দিলেন তারই নামাঙ্কিত পত্র। চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। প্রিয় বন্ধু, কি লিখি বলুন তো আপনাকে? এটা লেখা কি ঠিক হবে? জানি না, আমি কিছুই জানি না। জানি না আপনার সাথে কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু এটা বিশ্বাস করি যে আমার মৃত্যু সংবাদ পেলে অবশ্যই আপনি আসবেন। এই চিঠিও আপনার হাতে যাবে। জানেন তো, আমার সব আছে, ঘর আছে, গাড়ি আছে, টাকা আছে, ছেলে আছে, সব, কিন্তু মুখাগ্নি করার মতো দুটো হাত নেই। আপনি দেবেন আপনার শোভনের দুটো হাত কয়েক ঘন্টার জন্য? তাহলে হয়তো আমার অতৃপ্ত আত্মা শান্তি পাবে। আমি জানি আমার মৃত্যু সংবাদ পেলে আমার ছেলে আমার ছায়াও মারাবে না, কিন্তু আপনার শোভন আপনার কথা অমান্য করবে না। জানেন তো, এখনো আমার নামে ব্যাংকে অনেক টাকা আছে। ইচ্ছে করলে ওগুলো আপনাকে বা শোভনকে দিয়ে যেতে পারতাম। একবার ভেবেছিলামও, কিন্তু ভয়ে পিছিয়ে এলাম। সেটা করলে আপনাকে, আপনার বন্ধুত্বকে অসম্মান করা হবে। আপনারা তো হৃদয়ের ধনে ধনী, তাই আপনাদেরকে শুধু উজাড় করা ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে গেলাম। আমার সম্পত্তি দিয়ে গেলাম অর্থের কাঙাল আমার ছেলে বৌমাকে। ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, পারলে আপনারাও একটু ক্ষমা করে দেবেন। ক্ষমাও সবাই করতে পারে না। পরজন্ম বলে যদি কিছু থাকে, সেখানেও আপনাকে আমি বন্ধু হিসেবে পেতে চাই। এমনই নিঃস্বার্থ মুক্ত মনের বন্ধু। আশা করি আমার এই দাবি ফেরাবেন না। বিদায় বন্ধু, জানি না আবার কবে কোথায় দেখা হবে। ইতি আপনার শচীনবাবু, সঞ্জয় বসাক। চিঠিটা পড়তে গিয়ে শেষ করতে পারলেন না শোভাদেবী। চোখের জলে ঝাপসা হয়ে গেল তার দৃষ্টি। টপ টপ করে অশ্রুবিন্দু পড়তে লাগলো শচীনবাবুর লেখা চিঠির উপর। পরলোকগত এক বৃদ্ধের চিঠির মূল্য যেন চুকিয়ে যাচ্ছে মুক্তসম ওই অশ্রুকণা। শোভন মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে গিয়ে নিজেকে সামলাতে হিমশিম খেল, কিন্তু তাকে যে ভেঙে পড়লে চলবে না। তার কাঁধে যে এখন অনেক দায়িত্ব। শচীনবাবুকে শ্মশানে নিয়ে যেতে হবে, দাহ করতে হবে, নিজের মাকে সামলাতেও হবে। তাই তার চোখে জল মানায় না।
মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, মা, তোমার বন্ধু কিন্তু জানতেন যে তুমি আসবে। তিনি জানতেন যে আমি তার মুখাগ্নি করব, কিন্তু আমরা কেউ জানতাম না আমাদের প্রতি এত গভীর বিশ্বাস কোথা থেকে এসেছিল তার। আমি যে তাকে কথা দিয়েছিলাম, বাবা, রবিবার তোকে নিয়ে দেখতে আসব। ঈশ্বর যে সেটা চাননি মা। মানুষের সব চাওয়া কি সব সময় পূরণ হয়? আমাদের আসার সময়টুকু দিলেন না। আক্ষেপে আবার ভেঙে পড়লেন। নারীর মন তো সহজে সবকিছু ভুলতে পারেন না। তারা একবার যাকে হৃদয়ে স্থান দেন তার জন্য মনের সকল অনুভূতিকে উৎসর্গ করে দেন। শচীনবাবু ওরফে সঞ্জয় বসাকের শেষকৃত্য সম্পন্ন করে ঘরে ফিরছেন শোভা দেবী। সঙ্গে নিয়ে আসছেন তার বন্ধুর লেখা সেই শেষ ও একমাত্র চিঠিটা। ওটাই তার একমাত্র প্রামাণ্য স্মৃতি। শোভন সারাটা পথ মাকে আগলে রেখে চলল। সে ছাড়া যে তার মায়ের এখন আর কোনো বন্ধু নেই। এখন আর চায়ে চিনি দিতে গিয়ে লবণ দেবেন না। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।